আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে যা বললেন নাহিদ ইসলাম। ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, বললেন মির্জা ফখরুল। ছাত্রদের সরকারে যাওয়া ভুল হয়েছে, বললেন হাবিবুন্নবী। এবং সর্বশেষ জানাবো এএফপির বিশ্লেষণ, পাকিস্তানকে জবাব দিতে চাপের মুখে মোদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে যা বললেন নাহিদ ইসলাম। এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য বা রাজনৈতিক ঐক্য হতে পারে, তবে নির্বাচনী বিষয়ে কোনো ঐক্য বা জোট গঠনে আলোচনা করতে আগ্রহী নয় এনসিপি বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনের বিষয়ে কোনো জোট গঠন নিয়ে আমরা এখনো আলোচনা করিনি, তবে রাজনৈতিক ঐক্য কিংবা আমাদের যে সংস্কার ও বিচারের বিষয় এজেন্ডা, এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। নাহিদ ইসলাম বলেন, এখনই রাজনৈতিক জোট নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা রাজনৈতিক দলে এসেছি, জনগণ নতুন যে গণতন্ত্রের পথে হাঁটবে, আমাদেরও হাঁটতে হবে। তিনি বলেন, মৌলিক সংস্কার ও বিচার এখন আমাদের প্রধান দাবি। নির্বাচন নিয়ে আপাতত আমাদের কোনো রোডম্যাপ নেই। তাছাড়া সংবিধান সংস্কার করতে হলে সেটা সংসদীয়ভাবে করা ঠিক হবে না। সংবিধানের পরিবর্তন কিংবা সংশোধন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই তা করতে হবে। ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, তাহলে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। আপনি যতই বলেন আপনাকে তো আর পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই। যতই দেরি করবেন, হাসিনা দিল্লি থেকে টেলিফোনে আর ইউটিউব ফেসবুকে বলবে আমি আসতেছি, টপাটপ আসতেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেরি না করে সংস্কারগুলো শেষ করে নির্বাচনটা দেন। দেশে অনেক ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলো দেশের জন্য আরো ক্ষতি হবে। যদি দেরি করেন তাই বলে নির্বাচন দিলে সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি বলেন, শেখ হাসিনার বিচার করা হবে। তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আয়নাঘর করেছে, মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। তার সব জবাব হাসিনাকে দিতে হবে। আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, নির্যাতন করেছে, তার জবাব দিতে হবে। একটা রাষ্ট্র এমনি এমনি চলে না। যিনি রাষ্ট্র চালান তার মনটা অনেক বড় হতে হবে, সবাইকে সমানভাবে দেখতে হবে, ভালোবাসতে হবে। প্রমাণ হয়েছে এদেশের মানুষের প্রতি হাসিনার কোনো মায়া দয়া নেই। যদি থাকতো তাহলে তিনি ওইভাবে পালিয়ে যেতেন না। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা কিন্তু পালিয়ে যাইনি। আমার নেত্রী ম্যাডাম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছেন, তবুও কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমি 11 বার জেলে গেছি, বাড়ি থেকে পুলিশ এসে নিয়ে গেছে, পালিয়ে যায়নি। বলেছি আমরা সামনে আছি, আমাদের নিয়ে যাও, কারণ আমরা রাজনীতি করি, চুরি ডাকাতি করি না যে ভয় পাবো। তিনি বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। হাসিনা পালিয়েছে ঠিকই, কিন্তু আমাদের বিপদে ফেলে রেখে গেছে, কারণ এখন আমাদের দেশটাকে নতুন করে তৈরি করতে হবে। রাষ্ট্রের কিছু কিছু জিনিস পরিবর্তন করতে হবে। সেজন্য আমাদের নেতা তারেক রহমান 31 দফার ঘোষণা দিয়েছেন। কিভাবে 31 দফার মধ্যে দেশটাকে ভালো করা যায়। তিনি আরো বলেন, এই সরকার আসার পরেই সংস্কার শুরু করেছে। সংস্কার হলো একটি পুকুর যেমন মাটি দিয়ে ভরাট হয়ে যায়, ওই পুকুরটাকে কেটে মাটি পরিষ্কার করে পানি জমাতে পারলে ও মাছ চাষ করতে পারলে সেটাকেই সংস্কার বলে। তাই বাংলাদেশে জং ধরেছে, ঠিক সেভাবেই এই সরকার দেশটাকে পরিষ্কার করছে বা সংস্কার করছে। তিনি বলেন, 15 বছর কোনো ভোট দিতে পারিনি আমরা। নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যাতে আমরা ভোট দিতে পারি। কথা বলার স্বাধীনতা দিতে হবে, পত্রপত্রিকা লেখার স্বাধীনতা দিতে হবে। আমি যে কোনো দল করতে পারি, সেই স্বাধীনতা দিতে হবে। বিএনপি করবো সেজন্য আমাকে জেলে দেবেন বা আমার ছেলে চাকরি হবে না, এই ব্যবস্থা আমরা চাই না। আমরা স্বাধীন একটা বিচার ব্যবস্থা চাই। সরকারের কথা শুনে যেন বিচারক রায় না দেয়, এমন ব্যবস্থা চাই। ছাত্রদের সরকারে যাওয়া ভুল হয়েছে, বললেন হাবিবুন্নবী। ছাত্রদের উপদেষ্টা হওয়ার বিষয়ে সমালোচনা করে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল বলেছেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকারে যাওয়া ভুল হয়েছে। আমরা সবসময় দেখতে চাই দেশে একটা গোষ্ঠী থাক, ছাত্রনেতারা থাকবে নির্লোভ, তাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার, এরকম একটি গোষ্ঠী থাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সরকারে থাকা প্রসঙ্গে হাবিবুন্নবী খান সোহেল আরো বলেন, সেই ছাত্রদের মধ্যে যখন দেখি ক্ষমতায় লোভ, তখন মনে কষ্ট হয়। যখন পত্রপত্রিকা দেখি আমাদের ছোট ভাইয়ের পিএস এপিএসরা দুর্নীতি করে, তখন কষ্ট লাগে। এপিএসটা যদি এত টাকা কামায় তাহলে পিএসটা কি করেছে। তিনি বলেন, যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে, এখন দেখি উল্টো সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে। এএফপির বিশ্লেষণ, পাকিস্তানকে জবাব দিতে চাপের মুখে মোদি।
বিতর্কিত কাশ্মীর অঞ্চলে প্রাণঘাতী হামলার পর পারমাণবিক অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তারা এখনো পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। তবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সম্পূর্ণ আভিযানিক স্বাধীনতা দিয়েছে জবাব দেওয়ার জন্য। অন্যদিকে হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান, পাশাপাশি যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। প্রাণঘাতী নজির ভারত শাসিত কাশ্মীরের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটেছে 2019 সালে পুলওয়ামায়। ওই সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য করে। এতে 40 জন নিহত ও 35 জন আহত হয়। তার 12 দিন পর ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক প্রবীণ ডোন্থির মতে, শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আংশিকভাবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের ফলে। তবে তখন থেকেই দুই দেশের সম্পর্ক স্থবির হয়ে আসে। ইউরোপীয় পররাষ্ট্র সম্পর্ক পরিষদের এশিয়া প্রোগ্রামের সদস্য মেলিসা লিভাইয়ান্ত বলেন, মোদি 2019 সালে বল প্রয়োগের সক্ষমতা দেখিয়েছে এবং এখন সেটি আবার পুনঃপ্রতিপন্ন করেছেন। চাপের মুখে মোদি। এদিকে দেশের ভেতরে মোদির ওপর পাল্টা জবাব দেওয়ার চাপ বাড়ছে। ডোন্থি বলেন, অনেক ভারতীয় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ দাবি করেছেন। সরকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এমন সমালোচনাও ব্যাপক। হামলার পর ভারতে ব্যাপক বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে উল্লেখ করে লেভাইয়ান্ত এএপি-কে বলেন, তবে ভারতীয়রা আসলে কি চায় সেটি পরিষ্কার নয়। বিশেষ করে যখন দেখা যাচ্ছে পাকিস্তান বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি আগের মতো সমর্থন দিচ্ছে না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্লেষকদের মতে 2019 সালের মতো সহিংস ঘটনার পর যেমন হয়েছিল, এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের সম্ভাবনা কম। নিউ ইয়র্ক ভিত্তিক থেস সাউফান সেন্টারের সিনিয়র গবেষক কলিন ক্লার্ক বলেন, যুক্তরাষ্ট্র এখন ইউক্রেন, গাজা ও ইরান চুক্তি নিয়ে ব্যস্ত, যা চীনের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে এই সংকটে নিজেদের যুক্ত করার। তিনি আরো বলেন, তবে চীন যেহেতু পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র, ভারত চীনকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দেখতে না। লোভাইয়ান্তের মতে, ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংঘাত থেকে আরো দূরে থাকবে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতির দিকে এবং ইসলামাবাদ এখন আর আফগানিস্তানের তালেবান ব্যবস্থাপনায় কৌশলগত অংশীদার নয়। সামরিক পরিণতি। ডোন্থির মতে, মোদির যুদ্ধবাজ বক্তব্য সত্ত্বেও ভারত প্রতিক্রিয়ার সামরিক পদক্ষেপ নেবে কিনা তা স্পষ্ট নয়। তিনি এএপি-কে বলেন, কাশ্মীরের ভারত ও পাকিস্তান শাসিত দুই অংশের মধ্যে কার্যত সীমান্ত লাইন অফ কন্ট্রোল যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তবে ভারত এখনো হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে, বিশেষ করে যখন তারা বিশ্বজুড়ে সমর্থন পাচ্ছে বলে মনে করছে। লেভাইয়ান বলেন, দুই দেশ সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে এই কয়েকদিনের পুরনো সংকটে অনেক অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। সাউফান সেন্টারের ক্লার্ক বলেন, অনেক সময় দীর্ঘদিনের শত্রুদের মধ্যে সংঘাত পরিস্থিতির গতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে যুদ্ধের কুয়াশা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তোলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।